সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার হিটলার। এবং আজকে আমরা আমাদের পিপিআর দ্যাট ইজ পারমার পিওয়াইকিউ রিভিশন তার লেকচার নাম্বার 4টা রিভাইজ করব, ঠিক আছে? সো আই থিঙ্ক যারা নতুন আছো তাদের জন্য একটু বলে নিই যে জিনিসটা কী হচ্ছে আমাদের, কি না হচ্ছে। যে আমাদের পারমার স্যার আছে, তার যেই পিওয়াইকিউ সিরিজ পার্ট 5 তার প্রত্যেকটা লেকচার আমরা এখানে রিভাইজ করছি এবং ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে, যাতে করে তোমরা ওইখানের স্যারের ক্লাসগুলো করার পরে এখানে থেকে জিনিসটাকে সুন্দরভাবে রিভাইজ করতে পারো এবং উইদাউট এনি এফর্টস। এবার কীভাবে জিনিসটা আমরা এক্সিকিউট করছি সেটা একটু দেখে নাও। ওয়েট, এই যে এটা হলো স্যারের নোট। এই স্যারের নোটটা থেকে তোমাদের আমি করাচ্ছি, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো এটা, যে প্রত্যেকটা পেজের যেই এক্সট্রাকশন, সেই এক্সট্রাকশনটা আমি এখানে বের করেছি। মানে প্রত্যেকটা পেজ থেকে কতগুলো করে ভালো ভালো কোশ্চেন হতে পারে সেটা আমি এখানে লিখেছি। এবং সাথে তোমরা প্রত্যেকেই কী চেষ্টা করবে, যে প্রথমে কোশ্চেনগুলো নিজেরা অ্যাটেম্প্ট করবে। আমি একবার করে বলে দেবো কোশ্চেনগুলো, তোমরা নিজেরা অ্যাটেম্প্ট করলে, পারলে তো খুবই ভালো, না পারলে পরে এই জাস্ট পরে কোশ্চেনগুলো বলার পরেই আমি এটা এসে এই জিনিসটাও আমি এখান থেকে ডিসকাস করে দেবো। সো যাতে করে তোমাদের খুব ভালো করে জিনিসটা মনে থাকে, ঠিক আছে? সো চলো কথা না বাড়িয়ে আমাদের জিনিসটা যেভাবে আমরা এক্সিকিউট করি প্রতিদিন সেভাবে করছি। আর যারা নতুন আছো তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসতে পারো। এই লেকচার যেভাবে চলছে আমাদের প্রিভিয়াসও এগুলো হয়েছে, দেখে আসো, খুব পরিমাণে সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? সো চলো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি আজকে? ফান্ডামেন্টাল রাইটস। আমাদের ফান্ডামেন্টাল রাইট কত নম্বর পার্টে আছে, কোত্থেকে কত আর্টিকেল আছে, এর অরিজিন কোত্থেকে, ঠিক আছে? তোমরা পারলে পরে কোশ্চেনগুলো শোনো বা পজ করে এখান থেকে নিজেরা উত্তর করার চেষ্টা করো, না পারলে তারপরে আমার এক্সপ্লানেশনে আসবে, ঠিক আছে? এবং কতগুলি ছিল আগে আমাদের ফান্ডামেন্টাল রাইট, এখন বর্তমানে কতগুলি আছে সেটা, এবং এর অবজেক্টিভ কী, ফান্ডামেন্টাল রাইটের অবজেক্টিভ কী, ঠিক আছে? সাথে আরও একটা প্রশ্ন করছি, ডিপিএসপিরও অবজেক্টিভ কী সেটা আমাদের ডিপিএসপি, ঠিক আছে? ডিপিএসপির অবজেক্টিভ কী সেটাও তুমি বলবে। তারপরে রাইট টু প্রপার্টি, এটা আমাদের কত নম্বর আর্টিকেলে ছিল এবং এটাকে বাদ দেওয়া হয়েছে, এবং নাও এটা কত নম্বর পার্টে আছে এবং সাথে কত নম্বর আর্টিকেল আছে সেটাও তুমি বলবে। তারপরে আর্টিকেল 12 আর 13তে কী লেখা আছে সেটা একটু বলো তো, বা বলো মানে নিজে তুমি বলো, নিজে মনে করার চেষ্টা করো, মানে বুঝতে পারবে তাহলে যে তোমার কতটা জিনিস মনে আছে কি নেই। তারপরে অবজেক্টিভ অফ ডিপিএসপি, কেবল বললাম কোশ্চেনটা। তারপরে ফ্রিডম অফ রিলিজিয়াস, মানে রিলিজিয়াস ফ্রিডম, এটা কত থেকে কত আর্টিকেল অবধি রয়েছে, এবং আর্টিকেল 32 আমাদের কী বলা আছে। তারপরে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট আমাদের কত থেকে কত নম্বর আর্টিকেল অবধি রয়েছে। তারপরে আসছে আমাদের সিটিজেনশিপ আমাদের কত থেকে কত আর্টিকেল আছে, কত নম্বর পার্টে আছে, এবং টেকেন ফ্রম, সিটিজেনশিপ কোত্থেকে নেওয়া হয়েছে আমাদের সেটা, ঠিক আছে? এবং তারপরে লাস্ট কোশ্চেন হলো আর্টিকেল 5 এবং আর্টিকেল 11তে আমাদের কী বলা আছে, ঠিক আছে? এটা হলো আমাদের ফার্স্ট পেজের এক্সট্রাকশন। এবার চলো ফার্স্ট পেজটা আমরা ডিসকাস করি, যে ফার্স্ট পেজ থেকে আমাদের কী কী ভালো কোশ্চেন আছে বা হতে পারে, ঠিক আছে? সো চলো, আমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট মেনশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা হলো রাইট টু ভোট। রাইট টু ভোট বলে আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইট নেই, ঠিক আছে? বাদবাকি প্রত্যেকটা আছে, রাইট টু ইকুয়ালিটি আছে, ফ্রিডম আছে, আমাদের রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন আছে, ঠিক আছে? এবার চলো আমরা দেখে নিই যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, এটা হলো আমাদের পার্ট 3-এ আছে। এই ফান্ডামেন্টাল রাইটকে আমাদের ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলা হয়, ঠিক আছে? এটা আমাদের পার্ট 3-এ আছে, 12 থেকে 35 নম্বর আর্টিকেল অবধি। অরিজিন হলো ম্যাগনা কার্টা অফ ইউকেতে একটা বিল ছিল ম্যাগনা কার্টা, সেই ইউকের ওই বিলটা থেকে আমাদের এই ফান্ডামেন্টাল রাইটটা গ্রহণ করা হয়েছে, ওই কনসেপ্টটা থেকে, ঠিক আছে? এবং এটা যদি পুরোপুরি জিজ্ঞেস করা হয় বরোড ফ্রম, এই বরোড ফ্রম হলো ইউএসের বিল অফ রাইটস, ঠিক আছে? বিল অফ রাইট থেকে এটা বড় করা হয়েছে আমাদের পুরোপুরি ইউএসএ, ঠিক আছে? এবং অরিজিন হলো ম্যাগনা কার্টা অফ ইউকে, ইউনাইটেড কিংডম, আর বড় করা হয়েছে ইউএসএ থেকে। এবং এর যদি অবজেক্টিভ জিজ্ঞেস করে বা যে মানে কী করতে চায় এটা, এই জিনিসটা, সেটা হলো পলিটিক্যাল ডেমোক্রেসি প্রতিষ্ঠান করতে চায়। তারপরে অরিজিনালি আমাদের 7টা ছিল, এখন বর্তমানে আমাদের 6টা আছে। তারপরে নোটে দেখো এখানে কী লেখা আছে, রাইট টু প্রপার্টি, বলে দিচ্ছি আমি, ঠিক আছে? আমাদের যে রাইট টু প্রপার্টি ছিল সেটা আমাদের রিমুভ করে এখন সেটা পার্ট আমাদের 10, 11, 12, পার্ট 12-র 300 এতে রাখা হয়েছে, ঠিক আছে? আগে ওটা 31 নম্বর আর্টিকেলে ছিল। তারপরে এই পাশে আসো, আর্টিকেল 12 বলা আছে আমাদের ডেফিনেশন অফ স্টেটের মধ্যে আমাদের কী কী পড়ে, স্টেট গভর্নমেন্ট পড়ে, শুধুমাত্র গভর্নমেন্ট পড়ে, আমাদের নর্মাল যে গভর্নমেন্ট রয়েছে সেটা পড়বে। তারপরে গভর্নমেন্টের যে সকল বডিজগুলো রয়েছে সেই বডিগুলো পড়বে, পার্লামেন্ট পড়বে, লোকাল অথরিটিস পড়বে, সেল পড়বে, তারপরে আমাদের ওএনজিসি পড়বে। প্রত্যেকটা জিনিস আমাদের স্টেটের অন্তর্গত, মানে স্টেট মানে সব, এরকমভাবে মাথায় রাখতে পারো তুমি। তারপরে বলছে উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান টেরিটরিতে যা আছে সব আমাদের স্টেটের মধ্যে ইনক্লুডেড, আর্টিকেল 12, ঠিক আছে? এবং সিমিলারলি আমাদের আর্টিকেল 13-এ কী বলা আছে, এখানে বলা আছে, আমি বাংলাটা বলছি, ঠিক আছে? যে এমন কোনো আইন যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলোকে ক্ষতি করছে, সেই আইনটাকে আমরা কী করবো, নাল অ্যান্ড ভয়েড করবো। সেটা আই থিঙ্ক এখানে লেখা আছে, রাইট টু কোর্ট, এই যে দেওয়া আছে, দেখো, নাল অ্যান্ড ভয়েড, এই টার্মগুলো মনে রাখবে, যে যেই রাইটটা বা যেই নতুন অ্যাক্ট আমাদের এই ফান্ডামেন্টাল রাইটকে কোনোভাবে হার্ম করছে সেটাকে আমরা নাল অ্যান্ড ভয়েড করবো, ঠিক আছে? বাই দ্য জুডিশিয়ারি, হয়ে গেল।
তারপরে আছে আর্টিকেল কি জুডিশিয়াল ল রিভিউ, জুডিশিয়াল ল ইন্ডিগ্রিটি, ভুল লিখেছে রে, ইন্টিগ্রিটি হবে, ঠিক আছে, ইন্টিগ্রিটি, ইন্ডিগ্রেটি হয়ে গেছে, ঠিক আছে, যাই হোক। তারপরে আসছে আমাদের ডিপিএসপি। ডিপিএসপির অবজেক্টিভ কি? ডিপিএসপির অবজেক্টিভ হলো আমাদের টু স্ট্যাবলিশ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি, স্ট্যাবলিশ করা হলো আমাদের ডিপিএসপির লক্ষ্য। আর আমাদের ফান্ডামেন্টাল রাইট কী ছিল? পলিটিক্যাল ডেমোক্রেসি। তারপরে আসছে আমাদের টেকেন ফ্রম ইউএসএ, কি আমাদের ইউএসএ থেকে টেকেন করা হয়? সেটা হলো জুডিশিয়াল রিভিউ। তারপরে আসছে আমাদের ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, এই দুটো আমাদের কোত্থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তারপরে আসছে আমাদের নেক্সট পার্টে যে আমাদের ফান্ডামেন্টাল রাইট, বললাম 6টা আছে মোটমাট, কিন্তু 6টার মধ্যে আবার সাব করে ভাগ আছে বেশ কয়েকটা, ঠিক আছে, সেগুলো দেখে নাও। প্রথমে আসে আমাদের রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18, তারপরে হলো আমাদের 19 থেকে 22, এটা হলো রাইট টু ফ্রিডম। তারপরে আসছে আমাদের 23 থেকে 24 রাইট অ্যাগেন এক্সপ্লয়টেশন, মানে কাউকে শোষণের বিরুদ্ধে অধিকার। তারপরে আসছে আমাদের ফ্রিডম, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, মানে রিলিজিয়নের ফ্রিডম, ধর্মীয় স্বাধীনতা, এটা আছে 25 থেকে 28 অব্দি আর্টিকেলের মধ্যে। তারপরে আছে আমাদের কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, ঠিক আছে, মানে শিক্ষার অধিকার, এটা আছে আমাদের 29 থেকে 30-এর মধ্যে। তারপরে রয়েছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, এটা আছে আর্টিকেল 32 এর মধ্যে, ঠিক আছে। এটাকে আমাদের হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়, আর্টিকেল 23টাকে মনে রাখবে। কে বলেছিল? বি আর আম্বেদকর বলেছিল। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিন ইনকারেক্টলি লিস্টেড অ্যাজ দ্য কনস্টিটিউশন বিকামিং আ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে কোনটা তোমার ইনকারেক্ট, মানে সিটিজেন হতে গেলে সেটা সম্পর্কে। এটা হলো সিটিজেন থ্রু অ্যাকুইজিশন অফ প্রপার্টি, হুইচ অফ দ্য ইনকারেক্টলি লিস্টেড অ্যাজ এ কন্ডিশন অফ বিকামিং অফিস। এই দেখো এখানে রয়েছে সিটিজেনশিপ থ্রু অ্যাকুইজিশন অফ প্রপার্টি। অ্যাকুইজিশন অফ প্রপার্টিতে কোনো সিটিজেন হয় না, অ্যাকুইজিশন অফ টেরিটরি করলে পরে হবে। আমরা ধরো বাংলাদেশের টেরিটরিটাকে গ্রহণ করে নিলাম, ঠিক আছে, বা দখল করে নিলাম, তখন বাংলাদেশের লোককে আমাদের নিজের দেশের স্ট্যাটাসটা দিতে হবে, সেটা কিন্তু প্রপার্টি হবে না, এটা ভুল আছে। তারপরে সিটিজেনশিপ, এটা আমাদের পার্ট 2-তে আছে, পার্ট 5 থেকে 11, এটা জানা জিনিস সবার আমাদের। তারপরে সিঙ্গেল সিটিজেনশিপ, এটা আমাদের কোত্থেকে নেওয়া হয়েছে? আমাদের ইউকে বা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, এবং ব্রিটেন থেকে আরও বেশ কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, সেগুলো হলো বাইক্যামেরাল লেজিসলেচার, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, রিটস, ঠিক আছে, আমাদের 5 ধরনের রিটস হয়। তারপরে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, আমাদের যে গভর্নমেন্ট পার্লামেন্ট চালায় গভর্নমেন্টটাকে, সেটা আমাদের নেওয়া হয়েছে, ঠিক আছে, আই থিঙ্ক ইজি। তারপরে আরও কিছু রয়েছে এখানে, যে আমাদের যে আর্টিকেল বললাম না 5 থেকে 11 আমাদের কি সিটিজেনশিপ, সেই আর্টিকেলগুলো রয়েছে এখানে। সবকটা ইম্পর্টেন্ট নয়, লাস্টের 3টে একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা একটু দেখে নাও। তাই ঠিক আছে, শেষের 3টে একটু দেখে নাও, বা শেষের 2টো দেখলে পরেও তোমার চলে যাবে, কারণ এখান থেকে প্রশ্নগুলো বেশি জিজ্ঞেস করা হয়। যে লাস্টের 11 নম্বর হলো পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল, ঠিক আছে, মানে কি পার্লামেন্ট আমাদের রাইট টু সিটিজেন, মানে সিটিজেনশিপটাকে মেনটেন করবে কি? আমাদের পার্লামেন্ট, ঠিক আছে, এবং কন্টিনিউয়েন্স অফ দ্য রাইট অফ সিটিজেনশিপ, ঠিক আছে, মানে আমাদের 10-এ আছে, 10 নম্বর আর্টিকেল আছে, মনে রাখবে কন্টিনিউয়েন্স, সিটিজেনশিপের যে কন্টিনিউয়েন্স সেটা আছে আমাদের 10 নম্বরে। এবার 9 নম্বর আছে, এটাও ইম্পর্টেন্ট বলা চলে, যে পার্সনস ভলেন্টিয়ারলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ ফরেন স্টেট বা ফরেন কান্ট্রি, মানে তুমি ধরো বাইরের দেশের কোনো সিটিজেনশিপ নিয়ে এলে, বাইরের কোনো দেশের, তখন তোমার যে ইন্ডিয়ান সিটিজেনশিপটা সেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেছে এটুকু। তারপরে আর কিছু আছে এই পেজে? না, নেই। চলো এবার নেক্সট পেজে আমরা যাই। নেক্সট পেজের এক্সট্রাকশনটা বা প্রশ্নগুলো আগে দেখি, তারপরে তোমরা এই পেজটাতে আসবে। সিটিজেনশিপ অ্যাক্ট, এটা আমাদের কত সালে সিটিজেনশিপ অ্যাক্ট পাস করা হয়? এবং এটা আরও একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, এটা রিসেন্ট অ্যামেন্ড করা হয়েছে 2-4 বছর আগে, সেটা কত সালে? 4 না 5 বছর আগে, সেটা তোমরা বলবে কত সালে অ্যামেন্ড করা হয়েছে। তারপরে এখানে প্রশ্ন হলো আমরা কী কীভাবে সিটিজেনশিপটাকে অ্যাকোয়ার করতে পারি। তারপরে সেকেন্ড প্রশ্ন হলো কী কীভাবে আমরা সিটিজেনশিপটাকে লুজ করতে পারি, মানে কতগুলো ওয়ে আছে, ঠিক আছে। তারপরে রেজিস্ট্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন, এই রেজিস্ট্রেশন ন্যাচারালাইজেশন এগুলো হলো আমরা সিটিজেনশিপ গ্রহণ করার দুটো পদ্ধতি, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশন আমাদের কত বছর ভারতে থাকতে হয়, এবং ন্যাচারালাইজেশনে ভারতে আমাদের কত বছর থাকতে হয়, সেটা তোমার বলতে হবে, কারণ পরীক্ষা আসা প্রশ্ন এগুলো, না বলতে পারলে চাপ হয়ে যাবে। তারপরে সিএ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আমাদের 1955 অ্যাক্টটাকে অ্যামেন্ড করা হয়েছে, সেটা কত সালে এবং এটাতে কী কী বলা হয়েছে সেটা তুমি মাথায় নিয়ে আসার চেষ্টা করো। তারপরে ফান্ডামেন্টাল সাবজেক্টস, ফেডারেল সাবজেক্ট আমাদের কী কী আছে, এবং ইউনিটারি সাবজেক্ট, ফেডারেল সাবজেক্টগুলো কী কী আমাদের শেয়ার করিয়েছিল, এবং ইউনিটারি সাবজেক্ট কোনগুলো করিয়েছিল সেগুলো মনে করো, যদি না মনে পড়ে আমার ডিসকাশনটা শোনো, মনে থেকে যাবে, ঠিক আছে। চলো তারপরে অফিস অফ গভর্নমেন্ট, নট গভর্নমেন্ট, দ্যাট ইজ আওয়ার গভর্নর, অফিস অফ গভর্নর টেকেন ফ্রম, আমাদের গভর্নর অফিস কোত্থেকে নেওয়া হয়েছে। তারপরে ডুয়াল গভর্নমেন্ট, এটা আমাদের কেমন ফিচার্স, এটা আমাদের ইউনিটারি ফিচার্স নাকি আমাদের ফেডারেল ফিচার বলো তো, ডুয়াল গভর্নমেন্ট, ঠিক আছে। তারপরে ডেফিনেশন অফ ওয়েদারিং অ্যান্ড ইরোশন, ওয়েদারিং আর ইরোশন এই দুটো ডেফিনেশনটা একটু মনে করতো, যেটা আমাদের স্যার করিয়েছিল। তারপরে ইন্ডিয়া ইজ আ ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার,
ইন্ডিয়া ইজ আ ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার, এই যে লেখাটা এটা আমাদের কোত্থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়ার নেচারটা হলো ফেডারেশন উইথ আ স্ট্রং সেন্টার, এই জিনিসটা আমাদের কোত্থেকে নেওয়া হয়েছে, এই লাস্টে সেন্টার দেখলেই আশা করি বোঝা উচিত, এই সেন্টার দেখেই আমাদের এই পুরোপুরি উত্তরটা করা যায়, ঠিক আছে, সেন্টার দেখেই বোঝা যাওয়া উচিত কোত্থেকে নেওয়া হয়েছে। তারপরে চলো এবার ডিসকাশনে আসি আমরা। সেকেন্ড পেজের এক্সট্রাকশন ওটুকুই ছিল, এবার কোশ্চেনগুলো ঠিক আছে। চলো আমাদের তাহলে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এটাতে বলা হয়েছিল অ্যাকোয়ার্ড মানে কী কীভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যাবে, 5ভাবে করা যায়, বাই বার্থ, বাই ডিসেন্ট, তারপরে আমাদের রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন আর ইনকর্পোরেটিং অফ টেরিটরি, মানে কোনো যেটা বললাম বাংলাদেশের টেরিটরি, ধরো আমরা বাংলাদেশকে দখল করে নিলাম, তাহলে বাংলাদেশের লোকগুলোকে আমাদের নিজেদের সিটিজেনশিপ হিসেবে দিতে হবে, ঠিক আছে, মর্যাদা দিতে হবে। আর এই যে ইম্পর্টেন্ট পয়েন্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমার 7 বছর ভারতে থাকতে হয়, বোঝা গেছে, নাহলে তুমি সিটিজেনশিপ পাবে না। এবং ন্যাচারালাইজেশনের মাধ্যমে যদি হও তাহলে আমাদের 12 বছর থাকতে হবে, কত বছর, 12 বছর থাকতে হবে, ইম্পর্টেন্ট মনে রাখবে। এবার এটাই সম্পর্কে বলা আছে শুড অলসো নো ওয়ান ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ মেনশন ইন দ্য স্কেডিউল, আমাদের স্কেডিউল 8 নম্বরের স্কেডিউলে 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে, তার মধ্যে যে কোনো একটা তোমার জানতে হবে, ঠিক আছে, না জানলে পরে তোমার কোনো চান্স নেই ইন্ডিয়াতে। তারপরে ক্যান লুজ সিটিজেনশিপ, কীভাবে আমরা সিটিজেনশিপ হারাতে পারি, সেটা হলো আমাদের 3ভাবে হারাতে পারি, রেনাউন্সিয়েশন, তারপরে টার্মিনেশন আর ডেপ্রিভেশন। রেনাউন্সিয়েশন মানে ত্যাগ করে দেওয়া, নিজের ইচ্ছায় ত্যাগ করে দেওয়া, টার্মিনেশন মানে তুমি নিজের ইচ্ছায় অন্য কোনো দেশের সিটিজেনশিপ নিয়েছো, তখন কি তোমাকে আর আমরা ভারতের সিটিজেনশিপ রাখবো? অবভিয়াসলি রাখবো না, কারণ তুমি তো অন্য জায়গার নাগরিক হয়ে গেছো, তাই তোমাকে ওটা টার্মিনেট করে দেওয়া হবে। আর হলো ডেপ্রিভেশন মানে তুমি ধরো ফর্জি ডকুমেন্ট বানিয়ে বা ম্যাল ফাংশন করে বা এদিক ওদিক করে কোনোভাবে নিজে এই দেশের নাগরিক হয়েছো, তখন সেটা যদি আমরা জানতে পারি তাহলে সেটা আমরা ক্যান্সেল করতে পারবো, এই 3ভাবে, বোঝা গেছে আই থিঙ্ক। তারপরে নেক্সট হলো আমাদের রিসেন্ট যে আমাদের অ্যামেন্ড হয়েছে 55টা 2019 সালে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা, ঠিক আছে, এই একটা, এটাতে আমাদের 6টা বলা আছে পিপল ফ্রম 6টা কমিউনিটিস, দ্যাট ইজ হিন্দু, শিখ, পার্সি, জৈন, খ্রিশ্চান, বৌদ্ধ, আর ফ্রম 3 কান্ট্রিজ মানে বাংলাদেশ, আফগানিস্তান আর পাকিস্তান, এই জায়গা থেকে এই 3 ধরনের মানে এই 6 ধরনের রিলিজনের লোক আসলে পরে তাদেরকে আমরা ইন্ডিয়ান নাগরিক বানাবো, কিন্তু এর মধ্যে ছিল না মুসলিমদের কোনো কথা বলা ছিল না, তাই বাধে গণ্ডগোল, যে তাহলে মুসলিমরা আসলে কি মুসলিমদের ভারতের নাগরিক বানানো যাবে না, সেই নিয়ে গণ্ডগোলটা বাধে, আই থিঙ্ক, বোঝা গেছে। তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফেডারেল ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, কোনটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফেডারেল ফিচার নয়, দেখে নাও অল ইন্ডিয়া সার্ভিসেস, এটা আমাদের ফেডারেল নয়, এটা হলো আমাদের ইউনিটারি ফিচার। কী করে বুঝলাম, কারণ দেখো অল ইন্ডিয়া সার্ভিস মানে আমাদের এই ইউপিএসসি, আমাদের এসপিএস মানে কি বলে যে আমাদের আইএস আইপিএস হয়, এবার আইএস আইপিএসকে আমাদের কে নিয়োগ করে, আমাদের সেন্টার থেকে নিয়োগ করে, এবার সেন্টার থেকে নিয়োগ করছে মানে কি ওটা সেন্টারের জিনিস, ঠিক আছে, এবং মানে সেটা আমাদের স্টেটে এসে কী করবে, স্টেটের ক্ষমতাটাকে খর্ব করবে বা স্টেটের ক্ষমতাটাকে কমাবে। এইখান থেকেই মনে রাখবো যে যেই জিনিসগুলো আমাদের স্টেটের ক্ষমতাকে কমায় সেটাই হলো আমাদের ইউনিটারি ফিচার্স, আর যেই জিনিসটা আমাদের স্টেটকে বা স্টেট গভর্নমেন্টকে ক্ষমতা বেশি দেয় সেটা হলো আমাদের ফেডারেল ফিচার, ঠিক আছে। চলো এবার পরের 5টাতে আসি, কী বলেছে, ফেডারেলিজম দিস রেফার্স টু এক্সিস্টেন্স অফ মোর দ্যান ওয়ান লেভেল অফ গভর্নমেন্ট, মানে ফেডারেশন মানে এটা যে আমাদের গভর্নমেন্টের বেশ কয়েকটা ভাগ আছে, যেমন আমাদের 3টে টিয়ারের গভর্নমেন্ট, ইউনিয়ন, সেন্টারে, তারপরে স্টেটে আছে, আর লোকাল বডিজ আছে আমাদের পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এগুলো। এবং আন্ডার দ্য ফেডারেলিজম দ্য স্টেটস আর নট মেয়ারলি অ্যাগেনস্ট দ্য ফেডারেল গভর্নমেন্ট বাট ড্র দেয়ার অথরিটি ফ্রম কনস্টিটিউশনাল অ্যাজ ওয়েল, ঠিক আছে, লাইনটা মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, মানে এই সিকোয়েন্স, এই লাইন ধরে তোমাকে কোশ্চেন তুলে দেবে, ঠিক আছে। তারপরে নোট করো, দেখো এখানে দেওয়া রয়েছে যে অফিস অফ গভর্নর, এটা আমাদের কোত্থেকে নেওয়া হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। তারপরে ফেডারেল ফিচার্স, আমাদের ফেডারেল ফিচারের মধ্যে কী কী রয়েছে আর ইউনিটারি ফিচারের মধ্যে কী কী রয়েছে সেটা আমরা একটু বুঝে নিই। আগেই মনে রাখবে ফেডারেল ফিচার কী বলেছিলাম, যেটা আমাদের স্টেটকে পাওয়ার দেয়, আর ইউনিটারি ফিচার হলো কেন্দ্রকে পাওয়ার দেয় আর স্টেটের কাছ থেকে পাওয়ার কেড়ে নেয়, আর ফেডারেল হলো স্টেটকে পাওয়ার দেয় আর কেন্দ্রের কাছ থেকে পাওয়ার কেড়ে নেয়, ঠিক আছে। চলো এবার দেখে নাও আগে ইউনিটারিটা দেখি। সিঙ্গেল সিটিজেনশিপ, এটা দেখো আমাদের একটাই সিটিজেনশিপ, কে স্টেট চাইলে পরেও এর উপরে কোনো কর্তৃত্ব ফলাতে পারবে না, তাই আমাদের মানে স্টেটটাকে ইউনিট যে আমাদের যে ইউনিয়নটাকে আমাদের এই ফিচার্সটা আমাদের ইউনিয়নটাকে ক্ষমতা দিচ্ছে যে তোমার আগে কেউ নেই, তাহলে এখান থেকে আমরা বোঝা যাচ্ছে এটা আমাদের ইউনিটারি ফিচার্স। তারপরে সিঙ্গেল সিটিজেন, কতবার দেবে সিঙ্গেল, এটা সিঙ্গেল কনস্টিটিউশন ছিল, আমি সিটিজেনশিপটা তো বলেই দিলাম, তাহলে সিঙ্গেল কনস্টিটিউশন এটাই যে আমাদের চাইলেই তুমি এটাকে অ্যামেন্ড করতে পারবে না, সেরকম ফিচার্স। তারপরে আসছে আমাদের কি
ফেডারেলটাতে আসো, দু একটা ফেডারেলও বুঝিয়ে দিই, যে আমাদের বাইক্যামেরালিজম। বাইক্যামেরালিজম মানে কি, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, মানে আমাদের যেই স্টেটের কাছেও পাওয়ারটা যাচ্ছে বা একটু হলেও আমাদের কেন্দ্র থেকে পাওয়ারটা কমছে এই বাইক্যামেরালিজমের জন্য। সো যেটা আমাদের স্টেটকে পাওয়ার দেয় সেটা আমাদের ফেডারেল ফিচার, বলে দিলাম। তারপরে ডুয়াল গভর্নমেন্ট, যে আমাদের দুটো গভর্নমেন্ট আছে, মানে দুজন গভর্নমেন্টের মতই তোমার শুনতে হবে, স্টেটেরটাও শুনতে হবে, কেন্দ্রটাও শুনতে হবে। সে পাওয়ার বেশি কম সেটা পরের কথা, তো দুজনের মতই শুনতে হবে, মানে এটাতেও আমাদের স্টেটকে একটু পাওয়ার বেশি দিচ্ছে। সো এটা আমাদের কি ফিচার্স, ফেডারেল ফিচার। ঠিক আছে, এইভাবেই জিনিসগুলো আমাদের মনে রাখতে হয়। এবার দেখো অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে আমাদের কী কী পড়ে, ISIPS, তারপরে আমাদের IFS, ইন্ডিয়াস ফরেস্ট সার্ভিস, IFS হওয়া দরকার ছিল, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস। তারপরে অ্যাপয়েন্টমেন্ট থ্রু DOPT মানে কি, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং, মনে থাকবে জিনিসটা। এবং এরা কত নম্বর আর্টিকেল আছে, 312। ঠিক আছে, এবার কারোর ধরো মনে হচ্ছে যেগুলো আমি ডিটেলসে কেন বলছি না, ভাই এটা আমি রিভিশন করাচ্ছি। ঠিক আছে, যদি ডিটেলসে মনে হয় তুমি কমেন্ট করতে পারো, আমি এত ডিটেলসে করাবো জিনিসগুলো তোমার ক্লাসে বসে মুখস্থ হয়ে যাবে উইথ ট্রিক্স, কিন্তু এখানে আমি সেটা করতে পারছি না, কারণ আমার একটা বাইন্ড আছে, আমার একটা মানে লিমিটেশন আছে, আমার 30 মিনিটের মধ্যে জিনিসটা নামাতে হবে। ঠিক আছে, 30 মিনিট 35 মিনিটের মধ্যে। সো আমি এখানে সেই ডিটেলসে ঢুকতে পারছি না, যদি দরকার হয় কমেন্ট করো, আমি তো আছি, দেখে নেব। ঠিক আছে, সো চলো এবার আমাদের পরের কোশ্চেন হলো ওয়েদারিং অ্যাওয়ে অফ ল্যান্ডস্কেপ ডিফারেন্ট এজেন্টস লাইক ওয়াটার, উইন্ড অ্যান্ড আইস, এগুলো আমাদের কল্ড, এগুলোকে কী বলা হয়, আমাদের ইরোশনাল এজেন্ট বলা হয়। কী বলা হয়, ইরোশনাল। এবার ডেফিনেশনটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ওয়েদারিং হলো ব্রেক ডাউন অফ রকস, মানে রক বা অন্য কোনো কিছুতে ফাটল ধরা বা ভেঙে চুরে যাওয়া, সেটা হলো আমাদের ওয়েদারিং। এটাকে বলা হয় ইনসিটু প্রসেস, মানে এক জায়গাতে বসেই হয়। ঠিক আছে, এবং যেটা আমাদের ইরোশন, এটা হলো আমাদের মুভমেন্ট অফ ব্রোক ডাউন অফ ম্যাটেরিয়ালস, এই পাথরগুলো ধরো ভেঙে গেল, এগুলো যদি মুভমেন্ট হয় সেটাকে বলা আমাদের ইরোশন। বোঝা গেছে আই থিঙ্ক। এই নদীতে ধরো এগুলো বয়ে বয়ে গেল, সেটা হলো আমাদের ইরোশন। তার পাশে এবার ইরোশনাল এজেন্ট কোনগুলো, আমাদের রিভার, উইন্ড, গ্লেশিয়ার্স প্রভৃতি। ঠিক আছে, আর আমাদের সেডিমেন্টেশন কি, আমাদের ডিপোজিট, সেডিমেন্ট মানে আমরা জানি পলি, ডিপোজিট হওয়া। আর আমাদের মেটামরফোসিস কি, মানে চেঞ্জ ইন ফর্ম, মেটামরফোসিস মানে আমাদের রূপান্তরিত। ঠিক আছে, রূপান্তরিত হওয়া। তারপরে নেক্সট পেজে আসি আমরা। ট্রাই করো প্রত্যেকে, পজ করে নিজেরা ট্রাই করো, নাহলে বুঝবে কী করে যে তোমার এফিসিয়েন্সি কতটা বাড়ছে কি বাড়ছে না, সেই বুঝে একটু নিজের উপরে ওয়ার্ক করতে হবে। তো চলো তাহলে ফার্স্ট কোশ্চেন হলো আমাদের দ্যাট মিনস আমাদের এক্সাম্পল অফ ইগনিয়াস রক, ইগনিয়াস রকের এক্সাম্পলগুলো বলো এবং কতগুলি টাইপ আছে টাইপগুলো বলো, বা বলো মানে নিজে মাথায় আনার চেষ্টা করো। তারপরে এক্সাম্পল অফ সেডিমেন্টারি রক এবং কতগুলি টাইপ আছে সেটা। তারপরে এক্সাম্পল অফ মেটামরফিক রক এবং এটি ফর্ম, কীভাবে এটা ফর্ম হয় মেটামরফিক রক সেটা। তারপরে ফসিলস আর ফাউন্ড ইন, ফসিল কোথায় পাওয়া যায়, রুফ অফ দ্য ওয়ার্ল্ড, কোন জায়গাটাকে আমাদের বা কোন জিনিসটাকে আমাদের রুফ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। ঠিক আছে, তার পাশে আমাদের জেনারেল হাইট অফ দ্য প্লেটু, একটা প্লেটুর বা একটা মালভূমির জেনারেল হাইট আমাদের কত হয় সেটাও তোমার বলতে হবে। তাহলে আই থিঙ্ক এই অবধি তোমাদের হয়ে গেল। এবার চলো আমরা ডিসকাশনে আসি, যে আমাদের 3 নম্বর পেজে কী কী আছে। চলো, যারা কোশ্চেনগুলো ভাবে পজ করে ট্রাই করবে না তাদের কিন্তু খুব চাপে পড়ে যাবে বলে দিচ্ছি। ঠিক আছে, কারণ এর থেকে বেস্ট ওয়েতে রিভিশন হতে পারে না, খুব সুন্দর ওয়েতে রিভিশনটা হচ্ছে। ঠিক আছে, তো চলো একটু বড় করে যাতে ভালো করে বোঝা যায়। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, হোয়াট টাইপ অফ রক্স ওয়ার ওয়ান্স ইগনিয়াস সেডিমেন্টারি বাট হ্যাভ মেটামরফোসড অ্যান্ড রেজাল্ট ইন দ্য ইন্টেন্স হিট অ্যান্ড দ্য প্রেশার উইদিন দ্য আর্থস ক্রাস্ট, মানে কোনটা আর্থের ক্রাস্টে ইন্টেন্স প্রেশার চাপের ফলে আমাদের প্রথমে আমাদের ইগনিয়াস বা সেডিমেন্টারি ছিল, কিন্তু পরে এটা কী হয়েছে, মেটামরফোস হয়ে আমাদের মেটামরফোসিস হয়ে গেছে, মানে মেটামরফোসিস মানে আমাদের যে রূপান্তরিত ছিল সেটা পরিণত হয়েছে। এটা হলো আমাদের কোয়ার্টজাইট। ঠিক আছে, মুখস্থ করা জিনিস। এবার এখানে দেখো আমাদের রক সাইকেলটা রয়েছে, কী করে আমাদের এটা থেকে পরিণত হয়, এটাতে পরিণত হয়, একবার দেখে নাও, দেখলেই বুঝতে পারবে আই থিঙ্ক, না বুঝতে পারলে বলবে, আমি তারপরে দেখিয়ে দেবো। ছোট্ট একটা 2-3 মিনিটের ভিডিও বানিয়ে, কিন্তু মেন জায়গাটা রিভিশন করাই। চলো আগে, হাউ আর দ্য রক ফর্ম, ঠিক আছে, কী করে আমাদের রক তৈরি হয়। এটা আমাদের প্রথম আসে ইগনিয়াস রক, যেটা আমাদের একদম, এটাকে আমাদের বেসিক রকও বলা হয়। ঠিক আছে, একদম প্রাথমিক শিলা। এটা আমাদের কী ধরনের হয় সেটা দেখে নাও। আগে এটা কীভাবে তৈরি হয় সেটা দেখো, ফর্মড হোয়েন ম্যাগমা কুল ডাউন। ঠিক আছে, মানে যখন ম্যাগমা আমাদের ঠান্ডা হয় তখন এই রকটা আমাদের তৈরি হয়। তারপরে টাইপস, এটা 2 ধরনের হয় আমাদের, ইন্ট্রুজিভ আর এটা এক্সট্রুজিভ। এটা সলিডিফিকেশন অফ ইনসাইড, মানে ম্যাগমা ধরো ভলক্যানের ভিতরেই সলিড হয়ে গেল, সেটা আমাদের বলা হয় ইন্ট্রুজিভ। আর এক্সট্রুজিভ মানে যদি বাইরে এসে আউটসাইডে এসে সলিড হয় সেটাকে বলা আমাদের এক্সট্রুজিভ। আর ইন্ট্রুজিভকে আরেকটা নাম দেওয়া হয় প্লুটোনিক রক্স। ঠিক আছে, তারপর আমাদের এক্সাম্পল হলো গাব্রু, গ্রানাইট, ব্যাসল্ট, পিউমাইস। গাব্রু, গ্রানাইট, ব্যাসল্ট, পিউমাইস, এরকমভাবে পড়ো, মনে থাকবে ভালো। গাব্রু, গ্রানাইট, ব্যাসল্ট, পিউমাইস, আই থিঙ্ক ইজি পিজি।
তারপরে সেডিমেন্টারি রক আমাদের কীভাবে তৈরি হয়, সেডিমেন্ট মানে আমাদের পলিমৃত্তিকা, ঠিক আছে, পলিমাটি এটা, আমাদের পাললিক শিলাও মনে রাখতে পারো এখান থেকে, যে সেডিমেন্টস আর ব্রোকেন ট্রান্সপোর্ট অ্যান্ড ডিপোজিট, মানে কোথাও পাহাড় ভাঙলো, পাথর ভাঙলো, সেটা নদী বয়ে নিয়ে আসলো এবং ডিপোজিট করলো, সেখান থেকে আমাদের কী হয়, সেডিমেন্টারি রক তৈরি হয়। দে এক্সিস্ট ইন অলওয়েজ লেয়ার বা স্ট্রাটাতে থাকে এগুলো, ঠিক আছে, স্ট্রেটা মানে লেয়ারই। তারপরে সেডিমেন্টারি কম্প্যাকশন টেক্স প্লেস, ঠিক আছে, সেডিমেন্টারি কম্প্যাকশন মানে ওই চাপ, যে স্কুইজেশন জিনিসগুলো হয় সেটা, ঠিক আছে, এগুলোকে লিথিফিকেশনও বলা হয়। এই টার্মগুলো মনে রাখবে, টার্ম থেকেই আমাদের এসএসসিতে কোশ্চেন তৈরি হয়ে যায়। তারপরে ফসিলস আর ফাউন্ড ইন ইট, এই শিলাতে আমাদের ফসিলস পাওয়া যায়। তারপরে এটা আমাদের 3 ধরনের হয়, একটা হলো ফর্ম মেকানিক্যালি, সেটা উদাহরণ হলো আমাদের লাইমস্টোন, শেল, মেরেট, ঠিক আছে, কনগ্লোমেরেট। তারপরে আসে আমাদের 2 নম্বর, এটা হলো ফর্মড অর্গানিক্যালি, একটা আমাদের মেকানিক্যাল ছিল, তারপর আমাদের অর্গানিক্যালি, এটা হলো আমাদের চক, লাইমস্টোন, কোল, ঠিক আছে, মানে লাইমস্টোন তুমি প্রত্যেকটাতেই পাবে। তারপরে 3 নম্বর হলো আমাদের ফর্ম কেমিক্যালি, এটা হলো লাইমস্টোন আর হ্যালাইট, আই থিঙ্ক বোঝা গেছে। তারপরে আসো আমাদের মেটামরফিক রকে, আর মেটামরফিক রক কোনটা, আমাদের যেগুলো এই আমাদের ইগনিয়াস বা আমাদের এই পাললিক শিলা রূপান্তরিত হয়ে যেটা তৈরি হয় সেটা আমাদের মেটামরফিক। দিস রকস আর ফর্মড বাই রিক্রিস্টালাইজেশন, ঠিক আছে, নট সাইকেল, দ্যাট ইজ আওয়ার ক্রিস্টাল, রিক্রিস্টালাইজেশন অ্যান্ড রিঅর্গানাইজেশন, মানে ভেঙে নতুন করে তৈরি হয়, বা যেই ভিতরের জিনিসটা, ভিতরের যেই একদম মেন ফিচার্সটা সেটা পরিবর্তন হয়ে যায়, অফ ম্যাটেরিয়াল উইদিন দ্য অরিজিনাল রকস, মানে অরিজিনাল রকটা একদম রূপান্তরিত হয়ে অন্য কিছু হয়ে যায়, ঠিক আছে, মেটামরফিকের বাংলায় এটা আমাদের রূপান্তরিত ছিল। তারপরে আসো ইগনিয়াস আর সেডিমেন্টারি, দুটো যোগ হয়ে আমাদের কী হয়, আমাদের মেটামরফিক রক তৈরি হয়, ঠিক আছে, মানে 2 ধরনের থেকেই তৈরি হতে পারে। তারপরে এখানে একটা পয়েন্ট আছে দেখে নাও, মেটামরফিক রক সাথে রয়েছে এখানে এরকম দাগ দাগ এই জিনিসগুলো থাকে, এগুলোকে বলে অল্টারনেট ডার্ক অ্যান্ড লাইট ব্যান্ডস কল্ড ব্যান্ডিং, ঠিক আছে, আমাদের তাহলে মেটামরফিক রকে কী থাকে, ব্যান্ডিং থাকে, এবং লাইন্স ফর্মড কল্ড লিনিয়েশন, ঠিক আছে, লিনিয়েশন থাকে, সাথে আমাদের ব্যান্ডিং থাকে, এই টার্মগুলো পেলেই মেটামরফিক রক হবে, ঠিক আছে। তারপরে এবার এটা কীভাবে আমাদের তৈরি হয় এই দুটো জিনিস থেকে, মানে এই দুটো রক থেকে এই রকটা দেখে নাও, এটা হলো প্রেশার, ভলিউম আর টেম্পারেচার, মানে পিভিটি চেঞ্জেসের ফলে, পিভিটি প্রেশার, ভলিউম, টেম্পারেচার, এই চেঞ্জেসের ফলে এই জিনিসটা তৈরি হয়। তারপরে চেঞ্জ ইন ফর্মস, এটাকে কী বলা হয় আমাদের, মেটামরফোসিস, ইজি পিজি। তারপরে আসো, তারপরে হলো কোয়ার্টজাইটের মধ্যে আমাদের এই যে উদাহরণগুলোতে আসে, এবার এক্সাম্পল হলো কোয়ার্টজাইট, মার্বেল, সিস্ট, আর একটু আগে তো উপরে ছিলই কয়েকটা, সেগুলোও মনে রাখতে হবে। তারপরে আসে আমাদের কি 6 নম্বর কোশ্চেন, জেনারেলি এ স্টিপ মানে একদম খাড়া যে হিল উইথ আ এলিভেশন অফ মোর দ্যান ড্যাশ মিটার্স ইজ ক্লাসিফাইড মাউন্টেন, মানে কতর বেশি হলে পরে সেটাকে আমাদের মাউন্টেন হিসেবে কনসিডার করা হয়, এটা হলো 600-র বেশি হলে পরে, ঠিক আছে, আই থিঙ্ক মনে থাকবে। এবার এই জিনিসটা, এই টার্মটাই মাউন্টেন হওয়ার আরও একটা কারণ হলো স্টিপ হিল মানে একদম খাড়া, ঠিক আছে, এই খাড়া আমাদের এই মাউন্টেনই হয়। তারপরে এবার প্লেটু হলো ফ্ল্যাটটা একদম যেই একদম উপর দিকটা একদম ফ্ল্যাট থাকে, এই টপটা একদম কী হয়, ফ্ল্যাট হয়, সেটাকে আমাদের প্লেটু বলা হয়, এবং আপলিফটেড মানে উঁচু থাকে। তারপরে তিবেতিয়ান প্লেটু বা তিবেতিয়ান মালভূমিকে আমাদের কী বলা হয়, রুপ অফ দ্য ওয়ার্ল্ড, আর এটাকে আমাদের কী বলা হয়, পামির নট, আমাদের যেই এই ভারতের এই জায়গায় যেই আমাদের যে কাশ্মীর, এই জায়গাটা আমাদের এই পামির নটটা রয়েছে, ঠিক আছে, এই আমাদের তিবেতান প্লেটু আর এই যে আমাদের পামির নট, ঠিক আছে। তারপরে নেক্সট আসি কোথায়, প্লেটু, এই দেখো প্লেটুর এখানে ছবিটা দিয়ে দিয়েছে, হাইট আমাদের জেনারেলি থাকে 600 থেকে 900-র মধ্যে, কিন্তু মাউন্টেন একটু স্টিপ হয়, একদম খাড়া হয়, আর প্লেটুটা একটু সমান্তরাল টাইপের হয়, ঠিক আছে, সি লেভেল থেকে, বোঝা গেছে আই থিঙ্ক। এবার চলো নেক্সট পেজের আমরা এক্সট্রাকশনটা দেখি, নেক্সট পেজের আমাদের কী কোশ্চেন আছে। এটা রিভিশনের বেস্ট, এর থেকে ভালো ওয়ে হতে পারে না রিভিশনের। ফার্স্টে নিজে ট্রাই করবে, মাথায় যা আসছে সেটুকু ট্রাই করলে, তারপরে এখান থেকে রিভিশন করো, একবারের সাথে মুখস্থও করে নাও। চলো এবারে এখানে কী রয়েছে আমাদের, যতীন গোস্বামী হুইচ ড্যান্স, মানে যতীন গোস্বামী আমাদের কোন ড্যান্সের সাথে রিলেটেড। তারপর আমাদের ভূপেন হাজারিকা, ইনি আমাদের ভারতরত্ন কত সালে পান, এবং সাথে ইনিও আমাদের কোন ড্যান্সের সাথে রিলেটেড সেটা তুমি বলবে। এবার আসো আমাদের সাতারিয়া ড্যান্সটা আমাদের এটা কোথায়, আমি বলে দিচ্ছি, এটা আসামের, ঠিক আছে, আর বাকিগুলো বলবো না। এটা আমাদের কত সালে অ্যাড করা হয় সাতারিয়া ড্যান্সকে আমাদের এই ক্লাসিক্যাল যে 8টা ড্যান্স আছে তার মধ্যে, এবং এটা কোথাকার ড্যান্স, এটা যে ফাদার, এই সাতারিয়ার ফাদার কাকে বলা হয়, এবং কোন মিউজিকে এই সাতারিয়া ড্যান্সটা পারফর্ম করা হয়। তারপরে ফর্ম, মানে কোন ভগবানকে এই ড্যান্সটা উৎসর্গ করে এই ড্যান্সটা পারফর্ম করা হয়, কোন ভগবানকে, ঠিক আছে। চলো এর পাশে কী ছিল, পাশেরটুকু একবার দেখে নাও,
যে গাঙ্গোর, গাঙ্গোর ইজ দ্য ড্যান্স অফ, এই গাঙ্গোর এই যে ড্যান্সটা, এই যে ফক ড্যান্সটা, এটা কোন জায়গারকার? গাঙ্গোর, ঠিক আছে। তারপরে কালবেলিয়া, কালবেলিয়া এটা আমাদের কোথাকার ড্যান্স, এবং এটা একটা স্নেক ড্যান্স। এটা আমাদের এর একটা বিখ্যাত একজন ব্যক্তি আছে পারফর্মার, সেই পারফর্মারটার নাম বলতে হবে তোমার, ঠিক আছে। জি দিয়ে শুরু, ঠিক আছে, নামের সাথে সাপটা বাসে। তারপরে পারফর্ম বাই হুইচ ট্রাইব, এবং এই কালবেলিয়া ড্যান্সটা কোন ট্রাইব পারফর্ম করে, ঠিক আছে। তারপরে আসছে আমাদের ড্যান্সেস, আমাদের ছত্তিশগড়, ছত্তিশগড়ের ড্যান্সগুলো আমাদের কী কী সেগুলো মনে করার চেষ্টা করো, ঠিক আছে। আই থিঙ্ক আকসার সুভা কাম না করকে গেন্ডিয়া মারতা হ্যাঁ, স্যার যেভাবে আমাদের মনে করিয়েছে, আই থিঙ্ক মনে থাকলে ভালো, না থাকলে একবার দেখিয়ে দেবো। তারপরে ছট শুক্রা, ছট শুক্রা এই যে ফেস্টিভ্যালটা, এটা আমাদের কোন জায়গার, ঠিক আছে, ফেস্টিভ্যাল বা ড্যান্সটা এটা আমাদের কোথাকার। তারপরে আমাদের নকরেম, নকরেম এগুলো ফেস্টিভ্যাল, ঠিক আছে, এটা কিন্তু ড্যান্স না। চাঁদ শুক্রা, নকরেম এগুলো আমাদের ফেস্টিভ্যাল, এটা আমাদের কোন জায়গাকার ফেস্টিভ্যাল, নকরেম, ঠিক আছে। তারপরে আসছে আমাদের এই নকরেমটাকে এভাবে মনে রাখতে পারো যে মেঘ, মেঘে এসে নক করে, মেঘে এসে এত উঁচু জায়গা নক করে, এটা আমাদের মেঘালয়, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। এবার ওয়াঙ্গালা, ওয়াঙ্গালা এই ফেস্টিভ্যালটা আমাদের কোথায় পারফর্ম করা হয়, কাদের দ্বারা, এবং এটা নোন অ্যাজ, এই ওয়াঙ্গালা ফেস্টিভ্যালটা কে পারফর্ম করে, এবং এর আরও একটা নাম আছে এই ওয়াঙ্গালা ফেস্টিভ্যালে, সেটা কি সেটা তোমরা মনে করবে। তারপরে ড্যান্সেস অফ রাজস্থান, রাজস্থানে আমাদের কোন কোন ড্যান্সগুলো আছে একবার মনে করার চেষ্টা করো, মনে পড়লে তো খুবই ভালো, না পড়লে পরে আমি যখন এখান থেকে করাচ্ছি একবারে মনে করে নাও, ঠিক আছে। ক পেজ আছে আমাদের, ঠিক আছে, দুটো ভিডিওতে হয়ে যাবে। তারপরে দেখে নাও আমাদের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, 7 নম্বর, চালি ঝুমরা নাডু ভাঙ্গি, চালি ঝুমরা নাডু ভাঙ্গি মুখস্থ হয়ে যাওয়ার কথা, এই টার্মগুলো পেলে পরে আমাদের সাতারিয়া, কোনো কথা হবে না, আসাম সাতারিয়া, চালি ঝুমরা নাডু ভাঙ্গি। এবং মণিপুর এটা আমাদের একটা ইন্ট্রোভার্ট টাইপের ড্যান্স, মানে কি এর যেই পারফর্মার সে অডিয়েন্সদের সাথে চোখে চোখ মেলায় না, ঠিক আছে, মানে শর্মিলা, শর্মিলা টাইপ কা থোড়া। তারপরে সাতারিয়া, সাতারিয়া ড্যান্সটা আমাদের কোথাকার, আসামের, এটা বৈষ্ণবাইট ফর্ম অফ ড্যান্স, মানে বিষ্ণুকে উৎসর্গ করা, এটা আমাদের অ্যাড করা হয় 2000 সালে। এটার ফাদার বলা হয় আমাদের কাকে, শঙ্করদেবা, আমাদের শঙ্করদেবকে ফাদার বলা হয়, ঠিক আছে। এবং থিমস, এই যে থিমস, এই থিমটা আমাদের লর্ড কৃষ্ণার সাথে রিলেটেড। এবং আসামস মিউজিক, কোন মিউজিক এটা পারফর্ম করা হয়, ভোরগীতে। এবং আঙ্কিয়া নাট ড্যান্স, এটাকে আঙ্কিয়া নাট ড্যান্সও বলা হয়, সাথে ভাওনা আঙ্কিয়া নাট, এই নামটা মনে রাখবে, ঠিক আছে, ভাওনা আঙ্কিয়া নাট, এই কী এই জিনিসগুলো সেটা মাথায় রাখার দরকার নেই, কিন্তু যখনই তুমি ভাওনা আঙ্কিয়া নাট পাবে তোমার কি মাথায় আনতে হবে, সাতারিয়া, আর কোনো কথা যেন না হয়, ঠিক আছে। এটা হলো আমাদের কি, কি এটা সেটাও একবার বলে দিচ্ছি। ভাওনা হলো আমাদের প্রেজেন্টেশন অফ আঙ্কিয়া নাট, এই ভাওনা হলো প্রেজেন্টেশন অফ আঙ্কিয়া নাট, এই আঙ্কিয়া নাট যে ড্যান্সটা, এটার প্রেজেন্টেশনটাকে কী বলে আমাদের ভাওনা, এটা আমাদের কোথায় পারফর্ম করা হয়, আসামে সাতারিয়া ড্যান্সে, ঠিক আছে। আই থিঙ্ক এখানে কিছু বাকি রয়ে গেলো, হ্যাঁ বাকি রয়েছে। এবং এর যে এক্সপোনেন্টগুলো একটু দেখে নাও, সাতারিয়ার এক্সপোনেন্ট মানে এই ড্যান্সটা কে কে পারফর্ম করে, এটা হলো আমাদের যতীন গোস্বামী, ভূপেন হাজারিকা, ইনি ভারতরত্ন পান 2019 সালে, যেই সালে আমাদের ওই সিএ হয়েছিল, মানে আমাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, ঠিক আছে, এটা হলো আমাদের হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তারপরে গুরু ঘনকণ্ঠ বোরা, ইন্দিরা বোরা, মানগ্রাম দত্তা, তারপরে কৃষ্ণকাশী কাশ্যপ, মীনাক্ষী মেধি, এবং সারাধি সাইখ্যা, ঠিক আছে। প্রত্যেকটা নাম ইম্পর্টেন্ট, শুধু কয়েকবার করে দেখে রাখো, এতবার রিভাইজ করাবো জিনিসগুলো তোমার ক্লাসেই মুখস্থ হয়ে যাবে, অত চাপ নেওয়ার প্রয়োজনই হবে না, ঠিক আছে। কী করে মনে করবো, কী করে মনে রাখবো, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে। এবং বলেছিলাম চালি ঝুমরা নাডু ভাঙ্গি পেলেই আমাদের সাতারিয়া। তারপরে চাঁদ শুক্রায় আমাদের কি ট্র্যাডিশনাল ড্যান্স ফেস্টিভ্যাল, ঠিক আছে, এটা ড্যান্স কাম ফেস্টিভ্যাল, এটা আমাদের কোথায় পারফর্ম করা হয়, মেঘালয়তে, ঠিক আছে। এটা আমাদের কি, এটা কীরকম টাইপের ফেস্টিভ্যাল, এটা হলো শোয়িং ফেস্টিভ্যাল, শোয়িং মানে সোয়িং, মানে ফসল বোনার সময়কার, এই বোনার সময় এই ফেস্টিভ্যালটা পারফর্ম করা হয়। এবং কয়েকটা ফোক ড্যান্স দেখে নাও আমাদের মেঘালয়ের, একটা হলো আমাদের নংক্রেম, এটা আমাদের কে পারফর্ম করে, খাসি ট্রাইবরা পারফর্ম করে। ওয়াঙ্গালা, এটাকে বলা হয় ফেস্টিভ্যাল অফ 100 ড্রামস, এটা পারফর্ম বাই আমাদের গারো ট্রাইবস পারফর্ম করে। তারপরে হলো বাইদিন খেলাম, এটা আমাদের কি পারফর্ম বাই জায়ন্তিয়া, এটা জায়ন্তিয়া যেই টাইপটা রয়েছে, সেই জায়ন্তিয়া, গারো খাসি জায়ন্তিয়া পাহাড়ের যে টাইপটা রয়েছে, তারা পারফর্ম করে কি এই বাইদিন খেলা, এই ড্যান্সটা মনে রাখা উচিত। তারপরে নেক্সট কোশ্চেন, গড়মারিয়া, ঠিক আছে, সুন্দর একটা কোশ্চেন। গড়মারিয়া ইজ এ ড্যান্স অফ ড্যাশ স্টেট, আর কোনো তোমার প্রশ্ন পড়ার দরকারই নেই। গড়মারিয়া দ্যাট মিনস আমাদের ছত্তিশগড়, প্রশ্ন পড়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজনই হবে না, গড়মারিয়া পেলেই কি ছত্তিশগড়। এবার চলো আমরা আগে ফোক ড্যান্স অফ রাজস্থানটা দেখি, তারপরে ছত্তিশগড়ে আসছি। রাজস্থানের বেশ কয়েকটা ফোক ড্যান্স রয়েছে, তার মধ্যে হলো গাঙ্গৌর, ঠিক আছে, যেটা ধরেছিলাম আজকে আমি এই পাশের কোশ্চেন এক্সট্রাকশনে। গাঙ্গৌর, ঘুমার, সুইসেনি, তেরাতালি,
ছাড়ি, কালবেলিয়া, কালবেলিয়া আমাদের কে পারফর্ম করে? আমাদের কি স্নেক ট্রাইবরা পারফর্ম করে, এবং তার একজন বিখ্যাত এক্সপোনেন্ট হলো কে? গুলাবো সাপেরা। আই থিঙ্ক মনে রাখা উচিত। তারপরে আসছে আমাদের ফোক ড্যান্সেস অফ ছত্তিশগড়। ছত্তিশগড়ের যে ফোক ড্যান্সেসগুলো সেটা আমাদের কীভাবে মনে রাখতে পারি? আকসার আকসার সুয়া कर्म ना करके गेंडिया मारता है, गेंडिया मारता है, पागलपंथी करता है, पागलपंथी करता है, झूमता है, ঠিক আছে, ঝুমতা है, ঝুমের ড্যান্স, আর সাথে আমাদের কি সালিয়া ড্যান্স। লাস্টে কী লিখেছে এটা? সালি শ্বাস, যাই হোক বোঝা যাচ্ছে না ওটা। তারপরে তাহলে এবার আমরা ড্যান্সগুলো একবার দেখে নিই। এটা তো আমাদের ট্রিক ছিল, জাকসার সুবা কাম না করকে গেন্ডিয়া মারতে হয়, ঝুমতা হয়, পাগলপন্থী করতে হয়, ঠিক আছে। তাহলে আকসার থেকে কাকসার ড্যান্স, সুবা থেকে সুবা ড্যান্স, এটা প্যারাড ড্যান্স নামেও পরিচিত, কাকসার থেকে কর্মা নাচা, ঠিক আছে। তারপরে আমাদের গেন্ডি থেকে গেন্ডি ড্যান্স, গৌড় থেকে গৌড় মারিয়া ড্যান্স, পান্থি থেকে পান্থি নাচ, পান্ধাবনি থেকে পান্ধাবনি ড্যান্স, আর ঝুমের থেকে ঝুমের ড্যান্স, ঠিক আছে। এটা ঝুমের ছিল আমাদের। ঝুমতা হয় থেকে আমাদের ঝুমের ড্যান্স, আর সালিয়া ড্যান্স, ঠিক আছে। এটা বলছি না আমি, ঠিক আছে, 16, ঠিক আছে। তা দেখে নাও আমাদের কি পান্ডাফনি ড্যান্স। পান্ডাফনি ড্যান্স খুব একটা ইম্পর্টেন্ট একটা ড্যান্স, এটা দেখে নাও। ডেপিক্টস দ্য স্টোরি অফ মহাভারত, মহাভারতের স্টোরিটাকে আমাদের ডেপিক্ট করে কে, মানে দেখায় কে? সেটা হলো আমাদের পান্ডাফনি ড্যান্স। এর একজন ফেমাস এক্সপোনেন্ট হলো আমাদের কে? তিজান বাই। মনে রাখা খুব প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, তিজান বাই, ঠিক আছে। ইনি আমাদের রিসিভ করেছিল পদ্মশ্রী 1988-তে, পদ্মভূষণ আমাদের 2003-তে, এবং পদ্মবিভূষণ এটা আমাদের সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড, ঠিক আছে। এটা আমাদের 2019 সালে, এর জন্য ইম্পর্টেন্ট হয়ে যায়নি। তারপরে দেখি আর কপেজ আছে। তারপর অল্প 2-4 পেজ আছে, এটা পরের ক্লাসে আমি কমপ্লিট করে দিচ্ছি। মানে আমাদের দুটো করে পার্ট হচ্ছে, আমি পার্টগুলো বেশি বড় করছি না এই কারণেই, যাতে করে তোমাদের বোরিয়াত না ফিল হয়, যে দেখছি প্রশ্ন শেষ হচ্ছে না, যাতে বোরিয়াত ফিল না হয়, এর জন্য আমি ছোটো ছোটো করছি। 30 মিনিট করে, মানে বিছানায় বসে বসে তুমি দেখতে থাকবে, এমনি তোমার মুখস্থ হতে বাধ্য, আর সাথে এই কোশ্চেনগুলো তোমাদের রয়েইছে, ঠিক আছে। সো চলো, থ্যাংক ইউ সবাইকে। আশা করি ক্লাস ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকো, তাহলে একটু মোটিভেশন থাকে আমার, ঠিক আছে, ক্লাসগুলো কন্টিনিউ করার। আদারওয়াইজ একটা প্রোক্রাস্টিনেশন চলেই আসে, ঠিক আছে। সো চলো, থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।